স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে আমি দেবাশিস চন্দ্র সরকার। বাংলাদেশের আগামী নির্বাচনের দিকে কেবল যুক্তরাষ্ট্র নয় সারা বিশ্বই তাকিয়ে আছে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করে বাংলাদেশ নতুন দৃষ্টান্ত তৈরি করবে বলে আশা করেন তিনি। জবাবে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে ওয়াশিংটনের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ওয়াশিংটনে এই দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। তাকে স্বাগত জানিয়ে অ্যান্টনি ব্লিনকেন বলেন, আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি। স্বাগত বক্তব্যে আসে নির্বাচন প্রসঙ্গ। Strengthen and deepen the relationship to address as well economic development and human rights. And of course, the world is looking to Bangladesh for its next elections to make sure that they set a strong example for free and fair elections for the region and for the world. পরে একান্ত বৈঠকে সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন ডক্টর মোমেন। জানান, বিদেশি পর্যবেক্ষকও স্বাগত জানাবে ঢাকা, তবে পর্যবেক্ষকরা যেন দলীয় কেউ না হন সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন তিনি। তারাও চান একটা ফ্রি ফেয়ার ইলেকশন, একটা মডেল ইলেকশন হবে, তারাও চান। অফকোর্স আমরা মডেল ইলেকশন চাই। 30 লক্ষ লোক প্রাণ দিয়েছে আপহোল্ড ডেমোক্রেসি, জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি। আমরা চাই, তবে এই ব্যাপারে আপনাদের সাহায্য চাই। গত ইলেকশনে 25,000 অবজারভার ছিল, বাট অবজারভার মাস্ট নট বি সামওয়ান হু ইজ এ পার্টিজান, বাংলাদেশি অরিজিন পার্টিজান পারসন। দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় আসে মানবাধিকার ও শ্রম অধিকার পরিস্থিতিও। পররাষ্ট্রমন্ত্রী জানান, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে র্যাব সহ অন্যান্য বাহিনী। আসে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গও। আমরা ডিএসএ আইন করেছি, নট টু কার্ব ফ্রিডম অফ প্রেস। বাংলাদেশ আওয়ামী লীগ বিলিভ করে ইন ফ্রিডম অফ প্রেস। অপোজিশন যখন তখন ডেমনস্ট্রেশন অর্গানাইজ, বাট উই আর ভেরি কেয়ারফুল। ডেমনস্ট্রেশন করতে আমাদের আপত্তি নেই, বকবক করতে আমাদের আপত্তি নেই। অনলি থিং উই আর কেয়ারফুল যে পাবলিক আর প্রাইভেট প্রপার্টি কেউ ধ্বংস করলে তারে আমরা শাস্তি দেব। ইট ইজ আওয়ার অবলিগেশন উইথ দ্য গভর্নমেন্ট টু প্রোটেক্ট পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টি। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা থাকলে যুক্তরাষ্ট্র সরকারও লাভবান হবে বলেও অ্যান্টনি ব্লিনকেনকে জানান ডক্টর মোমেন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। গেল এক দশকে দাম বাড়েনি এমন পণ্য খুঁজে পাওয়া যেখানে দুষ্কর সেখানে ব্যতিক্রম মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটিতে যুগের পর যুগ ধরে রুটি বিক্রি হচ্ছে একই দামে। মাত্র এক কুয়েতি দিনারে পাওয়া যায় 100টি রুটি। দামে সস্তা ও তৈরির ঝামেলা না থাকায় এই রুটির প্যাকেট বেশ জনপ্রিয় দেশটিতে। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। কুয়েতের বাসিন্দাদের প্রধান খাদ্য আটা বা ময়দার তৈরি রুটি। অবাক করা তথ্য হচ্ছে 1991 সাল থেকে একই দামে এই রুটি বিক্রি হচ্ছে দেশটিতে। এক প্যাকেট রুটির দাম মাত্র 50 ফিলস, যা বাংলাদেশি মুদ্রায় 17 টাকা। আর এক প্যাকেটে থাকে 5টি রুটি। সরকারের কঠোর অবস্থানের কারণে কুয়েতের বাসিন্দাদের প্রধান এই খাবারের দাম গত 32 বছরে একবারের জন্য বাড়েনি। বিপুল জনগোষ্ঠীর চাহিদার যোগান দিতে দেশটিতে রয়েছে বেশ কয়েকটি রুটি তৈরির ফ্যাক্টরি। অত্যাধুনিক প্রযুক্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সব রুটি তৈরি করা হয়। ফ্যাক্টরি থেকে শুরু করে সুপার মার্কেট, হাইপার মার্কেট, এমনকি খুচরা মুদির দোকানগুলোতেও একই দামে বিক্রি হচ্ছে এই খাবার। এর চেয়ে বেশি দামে বিক্রি করা কুয়েতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, হবে জেল জরিমানা। দামে সস্তা হওয়ার পাশাপাশি রুটি বানানোর ঝামেলাও নেই, এছাড়া খেতেও সুস্বাদু। তাই দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের কাছেও জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে এই রুটি। সরকার যে কোনো জিনিসের দ্রব্যমূল্যের নির্ধারিত রেট দেওয়া থাকে। ফ্যাক্টরিতে যারা উৎপাদন করে তারাও বিক্রি করে 50 পয়সা, যারা দোকানে বাকালা বিক্রি করে তারাও 50 পয়সা। কোনো দাম বাড়াতে কমাতে পারে না। স্বাধীনতার পর হইতে এই দেশে 50 পয়সা। আমরা আসছি ধরেন 20 বছরের মতো, 20 বছর ধরেই দেখি 50 পয়সা। এটার কোনো বাড়তি কমতি নাই, বাড়াইলে জেল জরিমানা আছে এই দেশের আইন হিসেবে। প্রবাসীরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয়ের কঠোর তদারকির কারণে এই সম্ভব হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের সদিচ্ছাও রেখেছে বড় ভূমিকা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন কুমিল্লা প্রবাসী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণা উপলক্ষে হয় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী আব্দুল ওয়াহিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও জসিমউদ্দিন। এ সময় সংগঠনের সাবেক সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব আতাউল গনি মামুনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, লুৎফর রহমান আলী মুকাই, আবুল কাশেম সহ অনেকে। সবশেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। ইতালির ভেনিসে পিরাগেত্তো বন্ধু মহলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। ভেনিসের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে হয় এই আয়োজন। এতে অংশ নেয় 6 শতাধিক মুসল্লি। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম আব্দুল আজিজ। আয়োজন পরিচালনা করেন ভেনিসে বসবাসরত তরুণরা। প্রবাসীদের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয় আয়োজনে। এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান অতিথিরা। যুক্তরাজ্যে বসবাসরত ছাতক পৌরসভার বাসিন্দাদের সংগঠন ছাতক পৌরবাসী ইউকের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় হয় ইফতার ও দোয়া মাহফিল। পূর্ব লন্ডনের ক্যামব্রিজ হিথ রোডের ক্যাফে কর্নার রেস্টুরেন্টে হয় এই আয়োজন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব কামরুজ্জামান সাকলাইন ও শাহ মোহাম্মদ জুয়েল। রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইসলামী স্কলার কারি মাওলানা জালাল উদ্দিন কালারুকি। আরও বক্তব্য রাখেন আব্দুর রউফ, এম.এ. খালিক খান, ইমরুল হক চৌধুরী লিটন, মিজানুর রহমান হিরো সহ অনেকে। এতে ছাতক পৌরসভার 9টি ওয়ার্ডের যুক্তরাজ্য প্রবাসীরা অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শাহেদুজ্জামান মোল্লার সভাপতিত্বে লিসবনের টেস্টি আব লিসবন রেস্টুরেন্টে হয় এই ইফতার মাহফিল। এতে সঞ্চালনা করেন মাহাদি ইসলাম জয়। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল শাখা আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, বায়তুল মোকাররম মসজিদের সভাপতি রানা তসলিমউদ্দিন, লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষক জহুরুল ইসলাম মুন, আবু নেসার সহ অনেকে। স্পেনে কেন্দ্রীয় জামে মসজিদ বার্সেলোনার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদ কমিটির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এতে পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন। তাফসির পেশ করেন ইস্ট লন্ডন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফেজ আবুল হোসেন খান। এ সময় মাওলানা হাফেজ আবুল হোসেন খান রমজান মাসের গুরুত্ব সহ ইসলামী জীবন ব্যবস্থার নানা দিক তুলে ধরেন। উপস্থিত ছিলেন বার্সেলোনার বাংলাদেশ কমিউনিটির ধর্মপ্রাণ মুসল্লিরা। ওল্ডহ্যাম ইউনাইটেড ক্রিকেট ক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিতে মতবিনিময় সভা ও সেরির আয়োজন করা হয়েছে। ওল্ডহ্যামের মজা হোয়াইট রেস্টুরেন্টে হয় এই আয়োজন। সংগঠনের প্রেসিডেন্ট আরিফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, শরীফুল ইসলাম, এনামুল হক ও সাদিকুর রহমান। আরও বক্তব্য রাখেন ক্লাবের সদস্যরা। এ সময় বক্তারা ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। জানান আগামী বড় পরিসরে হবে এর অভিষেক অনুষ্ঠান। সবশেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ বোরহান আহমেদ। ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রকাশিত হয়েছে সেই সফরের চূড়ান্ত সময়সূচি। আগামী 25 এপ্রিল বাংলাদেশ দল পা রাখবে শ্রীলঙ্কায়। এরপর 27 এপ্রিল শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে 50 ওভারের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 29 এপ্রিল থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে থাকবে এই সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে 2 ও 4 মে। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে কলম্বোর পি সারা ওভালে। নামাজ চলাকালে ইমামের উপর হামলা চালালো এক দুর্বৃত্ত। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসন এলাকায় হয় ঘটনাটি। ফজরের নামাজ পড়ছিলেন সাইদ এল নাকিব। মুসল্লিরা সিজদায় গেলে জামাত থেকে বেরিয়ে ষাটোর্ধ্ব ইমামের উপর চড়াও হন হামলাকারী। 2-3 বার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পুরো ঘটনাটি রেকর্ড হয় মসজিদের সিসিটিভিতে। উপস্থিত মুসল্লিরা অস্ত্রধারীকে পুলিশের হাতে তুলে দেন। আততায়ী 32 বছরের শেরিফ জোরবা। তার বিরুদ্ধে 3টি মামলা করেছে পুলিশ। হামলার মোটিভ সম্পর্কে এখনও জানা যায়নি। চলছে তদন্ত এবং জিজ্ঞাসাবাদ। ভারতীয় সিনেমা আমদানির অনুমতি দিয়েছে সরকার। বছরে 10টি করে ভারতীয় সিনেমা মুক্তি পাবে বাংলাদেশে। এর আগে শর্ত সাপেক্ষে ভারতীয় সিনেমা বাংলাদেশে আমদানির পক্ষে সম্মত হয় ঢাকাই চলচ্চিত্র প্রযোজক, প্রেক্ষাগৃহ মালিক, পরিচালক, অভিনয় শিল্পী ও কলাকুশলীদের 19 সংগঠন। গত 19 ফেব্রুয়ারি এসব সংগঠনের জোট সম্মিলিত চলচ্চিত্র পরিষদ এই সংক্রান্ত একটি প্রস্তাবনা তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদকে। পরে জানানো হয় শর্ত সাপেক্ষে ভারতীয় সিনেমা বাংলাদেশে আমদানিতে কোনো আপত্তি নেই তাদের।
বিষয়টিকে প্রধানমন্ত্রীকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাসও দিয়েছিলেন তথ্যমন্ত্রী। ইরানে সঠিকভাবে হিজাব পরিধানের নীতিমালা মানছেন কিনা নারীরা সেটা শনাক্তে চালু হলো সিসিটিভি। 15 এপ্রিল থেকে শুরু হবে বিচার এবং শাস্তি প্রদানের কার্যক্রম। সোমবার পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান জানান, বিধি লঙ্ঘনকারীদের মোবাইলে প্রথমে পাঠানো হবে সতর্কতামূলক মেসেজ, তারপরও পোশাক পরিধান নীতিমালা না মানলে গ্রহণ করা হবে শক্ত পদক্ষেপ, হতে পারে কারাদণ্ড। চলতি মাসেই ইরানে 2 নারীর মাথায় দই ঢেলে দেওয়ার পর ফের আলোচনায় আসে ইস্যুটি। গেল সেপ্টেম্বরে একই মামলায় গ্রেপ্তার হন 22 বছরের মাহসা আমিনী। পুলিশ হেফাজতে তার মৃত্যুর পর ইরান জুড়ে ছড়ায় উত্তেজনা। হঠাৎই রাস্তার উপর ধসে পড়ল গোটা ভবন, ধুলায় ঝাপসা হয়ে যায় চারিদিক। মেক্সিকোর তিজুয়ানা প্রদেশে হয় এই ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভবন ধসের সেই ভিডিও। মূলত ভূমিধসের কারণেই হয় এই ঘটনা। ভবনটিতে ফাটল ধরায় ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দিয়েছিল প্রশাসন। জরুরি বিভাগের কর্মীরাও আগেই পৌঁছেছিলেন ঘটনাস্থলে, তবে ব্যবস্থা নেওয়ার আগেই ধসে পড়ে ভবনটি। হতাহতের খবর পাওয়া যায়নি। রমজানে অন্যান্য ইবাদতের পাশাপাশি কোরআন পাঠে রয়েছে বাড়তি গুরুত্ব। কেউ নিজে পাঠ করেন, কেউ আবার আল্লাহর সন্তুষ্টির আশায় অন্যদের তেলাওয়াত শোনেন। আর তাই পবিত্র এ মাসে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতকারীদের কদর বাড়ে। বিশেষ করে তারাবির নামাজে সুমিষ্ট কণ্ঠের কারণে মধ্যপ্রাচ্যের অনেক ইমামই পেয়েছেন সুখ্যাতি। ইমাম আহমেদ আল হারাসিস তার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের সুখ্যাতি আছে গোটা জর্ডান জুড়েই। তার তেলাওয়াত শুনতে দূর দূরান্ত থেকে আম্মানের আবদুল্লাহ বিন সালাম মসজিদে তারাবির নামাজ আদায় করতে আসেন অনেক মুসল্লি। আমার বাড়ি আর এই মসজিদের মধ্যবর্তী দূরত্বে আরো 5টি মসজিদ আছে, কিন্তু ইমামের সুমধুর কণ্ঠস্বরে কোরআন তেলাওয়াত শুনতে আমি এই মসজিদেই আসি। এছাড়া আরো অনেক মুসল্লি এই মসজিদে আসেন নামাজ আদায় করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুন্দর কণ্ঠের প্রতি আকৃষ্ট ছিলেন। আবু মুসা আল আশআরীর কণ্ঠকে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের সঙ্গে তুলনা করেছিলেন। রমজান মাসে অনেকেই আল্লাহর সন্তুষ্টির আশায় পবিত্র গ্রন্থ খতম দিয়ে থাকেন। এছাড়া সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেও সময় কাটান ধর্মপ্রাণ মুসল্লিরা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আহমেদের মতো অনেক ইমামই তারাবির নামাজে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের কারণে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। সামাজিক মাধ্যমের কারণে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে অনেকের সুখ্যাতি। নামাজে আধ্যাত্মিক পরিবেশ তৈরিতে ইমামের কণ্ঠের প্রভাব রয়েছে। অন্যান্য মসজিদের চেয়ে এই মসজিদে নামাজ পড়ে আমি বেশি শান্তি পাই। আমার বাড়ি এই মসজিদ থেকে অনেক দূরে হলেও আমি এখানে নামাজ পড়তে আসি। মানুষ এখন এমন কাউকেই খোঁজে যে তার সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত ও ব্যাখ্যা করে, যাতে আয়াতগুলো তাদের হৃদয়কে স্পর্শ করতে পারে। ইসলাম ধর্মে সুমিষ্ট কণ্ঠে ও সঠিক উচ্চারণে কোরআন তেলাওয়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে একজনের তেলাওয়াত শুনে অন্যরাও পবিত্র গ্রন্থের প্রতি আকৃষ্ট হয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।